আসসালামু আলাইকুম। মাগরিবের রক্তে বাড়িতে ফেরার সময় ইন্দোনেশিয়ার এক গ্রামের কিছু বাচ্চারা শিকার হয় এক ভয়ানক জিনের। ৮ জন বাচ্চার মধ্য থেকে মাত্র ২জনই বাড়িতে ফেরে। তার মধ্য থেকেও একজন আবার ছিল ওই জিনের আসরে, যার মাধ্যমে ওই নিখোঁজ হওয়া ৬জনকে কাজে লাগিয়ে জিন হামলা করে পুরো গ্রামের উপর। একে একে গ্রামের অনেক বাচ্চারা ওই ৬জন বাচ্চার হাতে খুন হয়। জিনের উদ্দেশ্য সকল বাচ্চাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া এবং এই গ্রামকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া। শেষমেশ কি জিন তার উদ্দেশ্যে সফল হবে? এছাড়া এই জিনের হাত থেকে বাঁচার উপায়ও বা কি? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদের বাস্তব জীবনে নবীর সুন্নাত থেকে নেওয়া হয়েছে। হাদিসেও আছে, মাগরিবের রক্তে মেয়ে মানুষ এবং ছোট বাচ্চারা বাসার বাইরে যেন ঘোরাফেরা না করে, কেননা তখন জিনেরা ঘোরাফেরা করে। তো চলুন আর দেরি না করে সরাসরি এরকমই এক ভয়ানক জিনের গল্প জানা যাক। গল্পটি শুরু হয় ঠিক মাগরিবের রক্তে। মাগরিবের আজানের সুমধুর ধ্বনির সাথে বজ্রের ভয়ানক গর্জন মিলে এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়। তখনই আমরা দেখতে পাই গা ছমছমে এক দৃশ্য। এই সময়ে আমরা বৃষ্টি ভেজা পথে একটা কিশোরকে ছুটে যেতে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। তার চোখ মুখে ছিল ভয় এবং আতঙ্ক। সে বারবার সাহায্য চাইছিল। সে যেন কারোর কাছ থেকে পালানোর চেষ্টা করছে। ছেলেটি ছুটতে ছুটতে এক সময় নিজেকে লুকানোর জন্য একটা বড় পাইপের ভেতরে ঢুকে পড়ে। তার ধারণা এবার বুঝি সে বেঁচে যাবে। তবে পাইপের এক প্রান্ত থেকে হঠাৎই উল্টো ঝুলে পড়ে এক ভয়ানক অশরীরী। ছেলেটি এতে করে ভীষণ ভয় পেয়ে যায়। পরক্ষণেই আবার ওই ভয়ানক শক্তিটি গায়েব হয়ে যায়। তবে তার ভয়ের তো এখন মাত্র শুরু। পাইপের উপর থেকে এক ভয়ানক হাত পাইপ ভেঙে ভেতরে ঢুকে পড়ে, যার হাত থেকে ছেলেটি বাঁচার জন্য সামনের দিকে এগোতে থাকে এবং চিৎকার করতে থাকে। হাতটি এবার ছেলেটিকে ছেড়ে দেয় এবং পরক্ষণেই তার সামনে চলে আসে ওই পুরো অশরীরীটি, যেটা নিচে থেকে বের হয়েছিল। আর এখানেই ছেলেটির চিৎকারের সাথে শেষ হয়ে যায় এই দৃশ্য চলে যায় গ্রামের মক্তবে। সেখানে শিক্ষক এবং ওস্তাদ প্রতিদিন বাচ্চাদের বিভিন্ন ধর্মীয় বিষয় শিক্ষা দেন। আজও ওস্তাদ কথায় কথায় বলে তারা যেন মাগরিবের আজানের পর ঘরের বাইরে না থাকে। এই সময় বিভিন্ন ধরনের খারাপ জিন এবং শয়তান বাইরে ঘোরাঘুরি করে। এরা প্রথমেই আক্রমণ করে কম বয়সী বাচ্চাদেরকে, তাই বাচ্চাদের সাবধানে থাকতে হবে। তারা নামাজ পড়ার জন্য যেন আলো থাকতে থাকতে মসজিদে চলে আসে, আর সন্ধ্যায় যেন তারা নিজেদের ঘরেই থাকে। সন্ধ্যায় বাইরে বের না হওয়া আমাদের রাসূলের শেখানো একটা সুন্নাত। বাচ্চারা এখানে ওস্তাদের কথা চুপচাপ শোনে। পরে আমরা তাদের গ্রামটি দেখতে পাই। সকালবেলার ব্যস্ত গ্রাম দেখা যায়, যেখানে বাচ্চারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এই গ্রামেরই এক মেয়ে ছিল ল্যানি, যে তার কম্পিউটারের সামনে বসেছিল। তার সামনে অ্যাডমিশন, তাই সে এই সম্পর্কে পড়াশোনা করছিল। এদিকে তার ভাই ইয়োগো তৈরি হচ্ছিল, কারণ তাকে পাশের গ্রামে ফুটবল খেলতে যেতে হবে। ইয়োগো ল্যানির আপন ভাই না, তারা দুজন কাজিন হয়। ইয়োগোর বাবা মা মারা যাওয়ার পর থেকে এতিম ইয়োগো ল্যানির পরিবারের সাথেই থাকে। ইয়োগো তার বোনের কাছ থেকে লুকিয়ে তাদের দরজায় বসে থাকা একটা বিড়ালকে খাবার দেয়। ল্যানি তা দেখে ফেলে এবং ভাইয়ের উপর রেগে যায়, কেননা তার মতে এবার এই বিড়াল প্রতিদিন তাদের বাড়িতে আসবে খাবার খাওয়ার লোভে। ইয়োগো তার কথা মেনে নেয়। এখন সে উলানকে খেলা দেখতে যেতে বলে এবং মজা করে বলে সেখানে দিও আসবে, আর সে এলে তো শুধুমাত্র উলানকেই দেখবে। আমরা বুঝতে পারি দিও উলানকে পছন্দ করত, আর উলান দিওকে একেবারেই পছন্দ করত না। এই সব কিছু নিয়েই দুই ভাই বোনের মধ্যে খুনসুটি চলতে থাকে। তখনই বাইরে গাড়ির হর্ন শোনা যায়। একটা পিকআপ ভর্তি করে ইয়োগোর ফুটবল টিমের সদস্যরা সবাই চলে এসেছে। তারা ইয়োগোকে বারবার ডাকছিল। তাদের তারাই দ্রুত জুতো পরে বেরিয়ে যায় ইয়োগো। ল্যানির মা তাকে বিদায় জানিয়ে ভেতরে চলে আসে। ঘরের ভেতরে গিয়ে সে লক্ষ্য করে ইয়োগো তার পানির বোতলটি নিতে ভুলে গিয়েছে। তাই সে ল্যানিকে বারবার বলতে থাকে পানির বোতলটি তাকে দিয়ে আসতে। ছেলেটি পানির অভাবে কষ্ট পাবে। ল্যানি একদমই যেতে চাইছিল না। সে বলে তার অনেক কাজ পড়ে আছে, তাকে অ্যাডমিশনের খবর নিতে হবে। তবে ল্যানির মা তখন তাকে টাকার লোভ দেখায়, ফলে সেও এবার রাজি হয়ে যায়। যেহেতু খেলাটা অন্য গ্রামে ছিল, তাই তার যেতে বেশ সময় লাগে।
সে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছিল। সে ইয়োগোকে পানির বোতলটি দেয়। ইয়োগো তখন মাঠে নামেনি, সে রিজার্ভ সদস্য হিসাবেই বসেছিল। ল্যানিও এখানে ইয়োগোর পাশে গিয়ে বসে। সে এখন ফিরবে না, খেলা শেষ হলে তাদের সাথেই ফিরবে, এতে করে তার গাড়ির ভাড়া বেঁচে যাবে। এখানে আমরা দিও নামের ওই ছেলেটিকেও দেখতে পাই, যে ল্যানিকে দেখে মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে খেলার মাঝে, যার ফলে সবকিছু উল্টোপাল্টা হয়ে যায় এবং সে প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। ফলে তাকে এনে বেঞ্চে বসিয়ে দেওয়া হয় এবং তার বদলে মাঠে নামে ইয়োগো। একদিকে ইয়োগো খেলার সুযোগ পেয়ে অনেক খুশি ছিল, অন্যদিকে দিও খুশি হয়ে যায় বেঞ্চে এসে, কেননা এখন সে ল্যানির সাথে ফ্লার্ট করতে পারছিল। ল্যানি তাকে একদমই পাত্তা দেয় না। দিও ল্যানির পাশে বসলে সে কিছুটা সরে বসে। অন্যদিকে ইয়োগো খেলার সুযোগ পেয়ে জান প্রাণ দিয়ে খেলছিল, তবে সে বল পাস করতেই চাইছিল না, সে নিজেই গোল করতে চাইছিল। আর এটা করতে গিয়েই সে ভুল করে ফেলে, বল অন্য দলের কাছে চলে যায় এবং এত চেষ্টার পরও তারা জিততে পারে না। ফলে তাদের দলের ক্যাপ্টেন এতে করে প্রচণ্ড রেগে যায়। তার মতে ইয়োগোর নিজ নিজ গোল করে হিরো হতে চাওয়ার কারণেই তাদেরকে ম্যাচ হারতে হয়েছে। ক্যাপ্টেন তাকে ধাক্কা দিয়ে বকাঝকা করতে থাকে। ইয়োগোর গায়ে হাত দেওয়ায় তার বন্ধুরাও প্রতিবাদ করে, ফলে তাদের নিজেদের দলের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়। কোচ এসে কোনো মতে ব্যাপারটা সামলে নেয়। এই ঝগড়া গ্যাঞ্জাম দেখে ল্যানি একটু চমকে গিয়েছিল, তাই দিও এখানে হিরোর মতো এসে তাকে ভয় পেতে নিষেধ করে। ঠিক তখনই তার মাথায় এসে একটা বল লাগে। এখন এই সব ঝামেলা শেষ করে তারা যখন তাদের পিকআপে ওঠে, ঠিক তখনই মাগরিবের আজান দিচ্ছিল। কোচ তাদের সবাইকে নামাজ পড়ে নিতে বলে। পাশেই ছিল মসজিদ। ইয়োন্ডো নামের একজন ছেলে বলে তাদের দ্রুত বাড়িতে যেতে হবে। ইয়োগোও বলে তাদের নামাজ পড়ে নেওয়া উচিত, তবে ইয়োন্ডো তাকে উল্টো ধমক দিতে থাকে এবং বলে তার জন্যই এই সব কিছু হলো। এখন যদি তারা অন্য প্লেয়ারদের সাথে নামাজ পড়তে যায় তাহলে তাদের সাথে আবারও সংঘর্ষ হতে পারে। ল্যানিরও বাড়িতে কাজ ছিল, দ্রুত পৌঁছানো দরকার, তাই সেও গাড়িতে উঠে পড়ে। গাড়িটি স্টার্ট দিলে কোচ তাদেরকে পেছন থেকে ডাকতে শুরু করে এবং তারা তাকে বলে যে তারা রাস্তায় কোথাও নামাজ পড়ে নিবে। ফলে কোচ এখানে তাদেরকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। সে তাদেরকে সাবধানে যেতে বলে। এখন গ্রামের চায়ের দোকান দেখা যায়, যেখানে কিছু লোক বসে গল্প করছিল। সেখানে আদি নামের একজন ছেলেকে দেখা যায়। সে তখন চায়ের দোকান থেকে বের হয়ে আসছিল, যা দেখে সেখানে থাকা লোকগুলো মাগরিবের রক্তে তাকে বের হতে নিষেধ করে। সে তা না শুনেই বের হয় এবং রক্তিম আকাশের দিকে তাকিয়ে থাকে। 20 বছর পর আদি ফিরে এসেছে। এই আদি প্রথম পার্টের সেই ছোট্ট আদি, যে এখন পরিপূর্ণ যুবক। আমরা বুঝতে পারি 20 বছর আগের ঘটনায় হয়তো বা আবারও ঘটতে চলেছে। তার চেহারা দেখিয়ে আমরা বুঝতে পারি যে সেও বুঝতে পারছিল আসন্ন বিপদের ব্যাপারে। 20 বছর আগেও সে এরকমই এক ভয়ানক পরিবেশ দেখেছিল, আর এরপর কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। ওয়াক্ত মাগরিবের প্রথম পার্টের এক্সপ্লেনেশন যারা দেখেননি, তার ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে আসবেন, তাহলে আদির সাথে কি ঘটেছিল এটাও ভালোভাবে জানতে পারবেন। এখন ফেরা যাক ল্যানিদের কাহিনীতে। ল্যানি এখানে ড্রাইভার রাহিমের পাশে বসে আসছিল। সে রাহিমকে বিরক্ত হয়ে বলছিল কিভাবে করে ইয়োগোর বোকামির জন্য আজ তাদের হেরে যেতে হয়েছে। ইয়োগো সবসময়ই এমন অবাধ্য। তার কথা থেকে আমরা বুঝতে পারি যে সেও ইয়োগোর বন্ধুদের মতো তাকে একদমই পছন্দ করত না। এদিকে পিছনে বসা ইয়োগো দল জমিয়ে আড্ডা দিচ্ছিল। যে ছেলেটির সাথে তাদের ঝগড়া বেঁধেছিল সেই ছেলেটির ব্যাপারেই তারা মন্দ কথা বলছিল। তারা এই দোয়া করছিল যে পরদিন যেন প্র্যাকটিসের সময় ওই ছেলেটির পা ভেঙে যায়। এইসব নিয়েই মজা করছিল তারা। এমন সময় তাদের পিকআপের সামনে হঠাৎই একজন ছোট বাচ্চা ছেলে চলে আসে। রহিম দ্রুত হার্ট ব্রেক করে গাড়িটি থামায়। তারা সবাই নেমে দেখতে পায় ছেলেটি আর বেঁচে নেই, তার পুরো শরীর রক্তাক্ত। তারা সবাই এতে করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ছেলেরা তড়িঘড়ি করে কিছু কলাপাতা এনে লাশটি ঢেকে দেয়। এরপর ড্রাইভার ফোন দেয় পুলিশ স্টেশনে এবং সবকিছু খুলে বলে। ল্যানি এই সব কিছুতে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সবার থেকে আলাদা গাড়িতে গিয়ে বসে পড়ে। হঠাৎ করেই সে দেখতে পায় রক্তমাখা অ্যাক্সিডেন্ট হওয়া ওই ছেলেটি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় তাকে ডাকছে। দৃশ্যটি বেশ গা ছমছমে ছিল। কিছুক্ষণের মধ্যেই ইয়োগো লক্ষ্য করে ল্যানি তো গাড়িতে নেই, বরং আশেপাশেও কোথাও নেই। তারা সবাই এতে করে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং আশেপাশে তাকে খুঁজতে আরম্ভ করে।
তারা বুঝতে পারে ল্যানি জঙ্গলের ভেতরে গিয়েছে। আমরা ল্যানিকে দেখতে পাই যে কিনা ওই রক্তাক্ত ছেলেটির সাথে হাঁটছিল। ছেলেটি এইখানে তাকে খেলতে যাওয়ার জন্য বলছিল। ল্যানিও এখানে মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন যাচ্ছিল। সে যে কোনো মৃত মানুষের পেছন পেছন যাচ্ছে এটা বোঝার মতো হুঁশই তার ছিল না। হঠাৎই ছেলেটি জঙ্গলের মাঝে একা একা সামনের দিকে চলে যায় এবং ল্যানি সেখানেই দাঁড়িয়ে পড়ে। আস্তে আস্তে করে তার জ্ঞান ফেরে। সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এই পুরো জঙ্গলে সে একা ছিল। তার পেছনে তখন আমরা ওই ভয়ানক শক্তি অর্থাৎ ওই জিনকে দেখতে পাই। এটি সেই মাগরিবের রক্তের জিন। জিনটি এখানে তার কাছে চলে আসে এবং তার ভেতরে ঢুকে পড়ে। তার চোখ সাদা হয়ে যায়। ল্যানি এখানে পুরোপুরিভাবে ওই জিনের বশে চলে আসে। এদিকে ছেলেরা বুঝতে পারছিল না যে তারা কি করবে। শেষমেশ সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলের মধ্যে ল্যানিকে খুঁজবে। একত্রে কিছুক্ষণ খোঁজার পর তারা যখন ল্যানিকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই আলাদা আলাদা হয়ে ল্যানিকে খুঁজবে। তারা সেটাই করে। অ্যান্ড্রু এখানে ল্যানির এরকম হারিয়ে যাওয়ার কারণে অনেক বিরক্ত ছিল। এরই মাঝে সে সামনে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আলো মারতেই দেখা যায় এটা ওই ভয়ানক জিন ছিল। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ইয়োগোকে দেখতে পাই, যে কিনা এক স্থানে ল্যানিকে দেখতে পায়। সে এক জায়গায় বসেছিল এবং বিনবিনিয়ে কান্না করছিল। ইয়োগো এটা দেখে তার কাছে যেতে যায়, তখনই ল্যানি যেন কোথাও উধাও হয়ে যায়। পরক্ষণেই দেখা যায় ল্যানি তার পেছনে একটা পাথর হাতে দাঁড়িয়ে আছে। সে তার উপর পাথর মারতেই যাবে, এমন সময় পেছন থেকে রাহিম ডাক দেয়, যার ফলে ল্যানির বশ কেটে যায় এবং সে জ্ঞান হারিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। রাহিম এবং ইয়োগো তাকে কোনো মতে সামলে নেয়। বাকি ছেলেদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাহিম এই দুই ভাই বোনকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পুরো গ্রামবাসী এখন চিন্তায় পড়ে গিয়েছিল। হারিয়ে যাওয়া ছেলেদের বাবা মায়েরা এবং গ্রামের সবাই তাদেরকে খুঁজতে বের হয়েছিল। পুরো জঙ্গল চষে ফেলেও তারা তাদেরকে খুঁজে পায় না। এদিকে পুলিশ এসে ল্যানির মাকে জানায় সে এখন সাময়িক শকে আছে। সে কোনো কথাবার্তা বলছে না। তাকে কি হয়েছে তা বারবার জিজ্ঞাসা করেও কিছুই জানতে পারা যায়নি। তাই তার উপর যেন খুব একটা প্রেশার না ক্রিয়েট করা হয়। ল্যানির মাও এখানে তাকে যখন খুশি কথা বলতে বলে। আপাতত সে যেন বিশ্রাম নেয়। প্রতিবেশীরা সবাই ল্যানিকে দেখে গিয়েছিল এবং তার মাকে সান্ত্বনা দিয়ে গিয়েছিল। তবে ল্যানির কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না ইয়োগো। সে দূর থেকে ল্যানিকে দেখছিল। সে যেন কিছু একটা নিয়ে চিন্তিত ছিল এবং ল্যানিকে দেখে ভয় পাচ্ছিল। এদিকে আদি চলে যায় দুর্ঘটনাস্থলে। সেখানে দাঁড়িয়ে থাকা কিছু লোককে দেখে তাদের দিকে সে এগিয়ে যায় এবং তাদের কাছে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। অ্যাক্সিডেন্ট পর্যন্ত সবকিছু ঠিক ছিল। তবে সে যখন জানতে পারে মাগরিবের সময়ে 6টি বাচ্চা এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়। 8 জন বাচ্চাদের মধ্যে মাত্র 2 জনকে উদ্ধার করা গিয়েছে। বাকিদের কোনো হদিস নেই। আদি অ্যাক্সিডেন্টে মৃত ছেলেটির লাশও দেখতে পায়। তার গলার কাছে থাকা একটা দাগ দেখে আদির খুব পরিচিত বলে মনে হয়। তার মনে পড়ে যায় এই ছেলেটির বাবা মায়ের সাথে সে দেখা করেছিল। এরকমই এক মাগরিবের সময় ছেলেটি হারিয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আর এই ব্যাপারে অনুসন্ধান করতেই মূলত সেই গ্রামে এসেছিল। ছেলেটির মায়ের মনে এখনো আশা আছে ছেলেটিকে জীবিত খুঁজে পাওয়া যাবে। তবে বর্তমানে তার অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। গাড়িতে বসে সে ছেলেটির কথা ভাবছিল, যে ছেলেটির সাথে কি হয়েছে। 20 বছর আগের ওই ঘটনা কি আবারও শুরু হলো? আদির মনে এখানে অনেক প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। এমন সময় আয়ু তাকে কল করে। আয়ু হলো আদির ছোটবেলার বান্ধবী। তাকেও আমরা প্রথম পার্টে দেখেছিলাম, যে কিনা আদিকে সাহায্য করেছিল ওই শয়তান জিনের সাথে লড়াই করতে। 20 বছর পর আদি এবং আয়ু এখন একজন একজনের সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছে। তবে আয়ু ওই ঘটনা থেকে মুভ অন করতে পারলেও আদি এখনো পর্যন্ত পারেনি। আয়ু তাকে এইসব ঘটনার পেছনে যেতে নিষেধ করে। এতে করে আদির জীবনও ঝুঁকিতে পড়তে পারে। তবে আদিত্য মনে অনেক প্রশ্ন। সে এই সব কিছু শেষ দেখে ছাড়বে। তাই সে এখানে আয়ুকে তাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করে ফোন কেটে দেয়। আদি ওই শয়তান বা জিনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এত বছর পর সে ওই শয়তানের মুখোমুখি হতে চলেছিল। এই সুযোগ সে কিভাবে হাতছাড়া করবে? এদিকে ফোন কেটে দেওয়ার পর আয়ু মন খারাপ করে একটি ডায়েরি বের করে, যেখানে তার বন্ধুদের ছবি দেখতে পাওয়া যায়, যারা 20 বছর আগে ওই জিনের শিকার হয়েছিল।
যে ঘটনার জন্য এখনো পর্যন্ত আদি তার জীবনের সামনের দিকে এগোতে পারেনি। এখন অন্যদিকে আমরা ইয়োগোকে দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। হঠাৎ করেই তার 6 জন বন্ধুকে সে দেখতে পায়। তারা অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল। তাদেরকে এইভাবে থমকে যেতে দেখে ইয়োগো কিছুই বুঝতে পারছিল না। এমন সময় আচমকা তারা সবাই একসাথে নিজেদের মাথা ঘুরায়, যেখানে তাদের প্রত্যেকের চোখ সাদা ছিল। তারা তার দিকে তাকিয়ে হাসতে থাকে, আর এর ফলে ইয়োগো প্রচন্ড ভয় পেয়ে আতঙ্কে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এতক্ষণ যাবৎ সে স্বপ্ন দেখছিল। সে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে তার গলা শুকিয়ে গিয়েছিল। তার রুমে যেহেতু পানি ছিল না, তাই সে পানি পান করার জন্য রুমের বাইরে যায়। সে যখন পানি নিচ্ছিল তখন আচমকা সে দরজার বাইরে কিছু শব্দ শুনতে পায়। সেই সাথে শুনতে পায় বিড়ালের চিৎকার। সে সাহস করে বাইরে বের হওয়ার দরজাটি খোলে। দরজা খুলতেই সে হতভম্ব হয়ে যায়। সে দেখতে পায় সেখানে ল্যানি রয়েছে, যে বিড়ালটি তার কাছে প্রায়ই আসতো। সেই বিড়ালটিকেই নৃশংসভাবে কেটে মেরে ফেলছে ল্যানি। শুধুমাত্র তাই নয়, ল্যানির চোখ পুরোপুরিভাবে সাদা, সেই সাথে তার মুখে রক্ত লাগানো, যেন সেই বিড়ালটিকে মেরে রক্ত খাচ্ছিল। বনের এই ভয়ানক রূপ দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় ইয়োগো। সে কিছু বুঝতে না পেরে দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরক্ষণে আবারও সাহস করে এবং সাহস করে বাইরে বের হতেই দেখতে পায় সেখানে কেউই নেই। ল্যানি, রক্ত, সেই সাথে বিড়াল সব যেন গায়েব হয়ে গিয়েছে। সেই ব্যাপারে খুব একটা না ভেবে ভেতরে চলে আসে। ভেতরে আসতেই সে চমকে ওঠে। তার সামনে দাঁড়িয়ে ছিল ল্যানি, যার হাতে ছিল একটা ছুরি। যে ছুরি হাতে নিয়ে সে প্রচন্ড জোরে চিৎকার করতে করতে ইয়োগোর দিকে ছুটে আসে, যা দেখে এবার ইয়োগো আরো বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ল্যানির মাও ছুটে আসে। দেখা যায় সেখানে কেউই নেই। ইয়োগো একাই নিচে বসে চিৎকার করছে। ইয়োগো ল্যানির মাকে সবটা খুলে বলতে চাইছিল, তাই সে তাকে নিয়ে যায় ল্যানির ঘরে। তবে সেখানে গিয়ে দরজা খুলতেই তারা দেখতে পায় ল্যানি তো নিজের বিছানায় ঘুমিয়ে আছে। তাই তো ল্যানির মার মতে ইয়োগো হয়তো বা স্বপ্ন দেখেছে, আর ঘুমের ঘরেই সে সেখানে গিয়েছে। সে যেন এসব নিয়ে খুব একটা চিন্তা না করে। ইয়োগো তার কথা মেনে নেয়। তবে পর মুহূর্তেই আমরা বুঝতে পারি ইয়োগো আসলে স্বপ্ন দেখছিল না, কেননা ল্যানি অন্যদিকে শুয়ে ঘুমিয়েছিল, যেখানে তার হাতে লেগেছিল এখনো ওই বিড়ালের রক্ত। এখন ওই রাতটা এভাবেই কেটে যায়। সকালে নাস্তার টেবিলে বসেছিল ল্যানি। ইয়োগো নাস্তা খেয়ে স্কুলে যাবে, তাই টেবিলের উদ্দেশ্যে যায়। তবে সেখানে গিয়ে ইয়োগোর চোখ পড়তেই সে প্রচন্ড চমকে ওঠে। ল্যানি তার দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল। তার এই দৃষ্টি আর গতরাতের অভিজ্ঞতা সব মিলিয়ে ইয়োগো এত বেশি আতঙ্কিত হয়ে পড়ে যে সে তার প্যান্টটি নষ্ট করে ফেলে। এতে কিছুটা বিরক্ত হয় ল্যানির মা, কেননা সে বুঝতে পারছিল না ইয়োগো কি দেখে এত ভয় পাচ্ছে। ল্যানি তো দিব্যি তার সামনে বসে খাবার খাচ্ছিল। ইয়োগো লজ্জায় পড়ে যায় এবং ছুটে সেখান থেকে ভেতরে চলে যায়। অন্যদিকে গ্রামবাসীরা সকাল হয়ে যাওয়ার পরও ওই 6 জন ছেলেকে খুঁজে চলেছিল। তাদের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। দুজন যুবক এখানে খুঁজতে খুঁজতে বলছিল যে বাচ্চারা যেন কবুতরের মতো কোথাও উড়ে চলে গিয়েছে। তাদের কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের সাথে একজন সিকিউরিটি গার্ডও যোগ দেয়। সে কথায় কথায় বলে 20 বছর আগে তার বাবাও একজন পুলিশ অফিসার ছিল। পাশের গ্রামের কিছু ছেলে এইভাবেই হারিয়ে যায়। আর এরপর তদন্তে বেরিয়ে আসে যে এই সব কিছুর পেছনে কোনো অশরীরী শক্তি অর্থাৎ জিনের হাত ছিল। লোকটি এখানে আরো বলে তার বাবার কাছে বিশেষ ক্ষমতা থাকার পরও ওই শয়তান জিনটাকে তার বাবা আটকাতে পারেনি, কেননা ওই জিন প্রচন্ড শক্তিশালী। এখন দৃশ্য চলে যায় ইয়োগোর স্কুলে। স্কুলে পৌঁছানোর পর সকলে তাকে খুব অদ্ভুতভাবে দেখছিল, যেহেতু গতরাতে ওই জঙ্গল থেকে শুধুমাত্র সে এবং তার বোনই নিখোঁজ হয়নি। এদিকে আগে থেকেই আনাস এবং তার দলবলরা তার জন্য অপেক্ষা করছিল। তারা তাকে নিয়ে এক সাইডে চলে যায় গতদিনের প্রতিশোধ নেওয়ার জন্য। গতদিন ইয়োগোর জন্যই তারা হেরেছে, এত সহজে আনাস তা ভুলবে না। এর উপর আবার এখন ইয়োগোর বাকি বন্ধুরাও গায়েব। এরকম হলে তো তাদের টিমই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তার সন্দেহ ছিল ইয়োগো এবং তার টিম মিলে এই পরিকল্পনা করেছে। তাই সে বলে নেক্সট ম্যাচের আগে সে যেন তার টিম হাজির করে, তা না হলে সে তাদের সবাইকে দেখে নিবে। এমন সময় ল্যানি তাদের পিছে চলে আসে। তাকে দেখতে একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না। সে অদ্ভুত ভঙ্গিতে এগোতে থাকে এবং বলতে থাকে তারা ফিরে আসবে এবং মাগরিবের রক্তে তাকে নিয়ে যাবে।
কেউই এই কথার মানে বোঝে না। এদিকে জঙ্গলের মাঝে গ্রামবাসীরা হাঁটতে হাঁটতে এক স্থানে একটা মৃত কুকুর খুঁজে পায়। তবে সেখানে তো একটা দুটো নয়, বরং অনেকগুলো পশুর শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন করে ফেলে রাখা ছিল। তারা বুঝতে পারে না এই অবলা প্রাণীর সাথে কে এমনটি করলো। এদিকে যোগদের ক্লাস শুরু হয়। তবে ক্লাস শুরুর আগে ক্লাস টিচার এসে সব ছাত্রদেরকে হারিয়ে যাওয়া 6 জন ছেলের জন্য দোয়া করতে বলে। সবাই মাথা নিচু করে দোয়া করছিল। তখনই যোগর চোখ পড়ে ল্যানির দিকে। সে দোয়া না করে বরং চুপচাপ ভয়ানকভাবে তার দিকে তাকিয়েছিল। ফলে যোগর তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। এখন ওই দিন টিফিনের সময় দিও ওয়াশরুমে ছিল। যখন সে বাইরে থেকে আওয়াজ শুনতে পায় যে আনাস এবং তার বন্ধু ভেতরে আসছে, তাই সে আর ওয়াশরুম থেকে বের হয় না। আনাস এখানে তার বন্ধুকে বলছিল তাদের দিওকে নিজেদের দলে রাখা উচিত হয়নি। তার যোগর প্রতি টান রয়েছে, সে তাদেরকেই সমর্থন করবে। দিও বুঝতে পারে আনাস তাকে ধরতে পারলে মারবে, তাই সে টয়লেটেই লুকিয়ে পড়ে থাকে। আনাস তার মুখ ধোয়ার জন্য বেসিনের সামনে যায়। তখনই সে আয়নায় তার পেছনে ওই জিনকে দেখতে পায় এবং ভীষণভাবে চমকে ওঠে। পেছনে ফিরে তাকাতেই সে আবারও কাউকেই দেখতে পায় না। আবার দরজাটি নড়ে উঠলে আনাস দেখতে পায় কেউ একজন পাশের টয়লেটে ঢুকে পড়েছে। ভেতর থেকে গুনগুনানি গান শোনা যাচ্ছিল। সে বুঝতে পারে এটা ল্যানির গলা, তাই সে দরজার কাছে যায় এবং ল্যানির উদ্দেশ্যে বলে সে এখানে কি করছে, এটা তো ছেলেদের ওয়াশরুম। তখনই অন্য পাশ থেকে ল্যানি তাকে ডাক দেয়। সেই সাথে আচমকা সে তার পেছনে চলে আসে। তার হাতে ছিল একটা ছুরি। চোখ দুটো পুরোপুরি সাদা হয়ে যায়। সে ফিসফিসিয়ে বারবার আনাসকে বলতে থাকে খেলতে যাওয়ার জন্য। ল্যানি তাকে মারতেই যাবে, তখনই দরজা খুলে দিও চলে আসে এবং সে আসাতে সবকিছু যেন শান্ত হয়ে যায়। ল্যানিও সেখানে ছিল না। দিও কোনো মতে আনাসকে সান্ত্বনা দেয়। ঘটনার আকস্মিকতায় যেন তারা হতভম্ব হয়ে গিয়েছিল। এখন স্কুল ছুটি হলে বের হওয়ার পর দূর থেকে ল্যানিকে ফলো করতে থাকে যোগো। সে যেহেতু ভয় পাচ্ছিল তাই সে তার উপর নজর রাখতে চাইছিল, আবার তার কাছে যেতেও ভয় পাচ্ছিল। তখন তার আনাসদের সাথে দেখা হয়। দুজন মিলেই যোগোকে পুরো ঘটনা খুলে বলে। যোগোর মতে জঙ্গল থেকে ফিরে আসার পর থেকেই ল্যানির মধ্যে কিছু একটা হয়ে গিয়েছে। সে যেন অন্য কেউতে পরিণত হয়েছে। এই সব কিছুর মধ্যে ভালো ব্যাপার হলো আনাস এবং যোগোর দ্বন্দ্ব মিটে গিয়েছিল। তারা এই সমস্যা নিয়েই ভাবছিল। এমন সময় দিওর মতে এই সব কিছু 20 বছর আগেও ঘটেছে। সে আদিদের ওই ঘটনা খুলে বলে। তবে আনাস এসবে বিশ্বাস করত না। তার মনেই হচ্ছিল না এরকম আধ্যাত্মিক কিছু ঘটতে পারে। এমন সময় গ্রামবাসীরা একসাথে ছুটে কোনো একদিকে যেতে শুরু করে, যা দেখে তারা 3 জনও গ্রামবাসীর পিছু করে। আমরা দেখতে পাই গ্রামের বেশ পশু পাখি মরে পড়ে আছে। এই অবস্থা দেখে গ্রামবাসীরাও ভয় পাচ্ছিল। তাদেরও মনে পড়ে যাচ্ছিল 20 বছর আগের ওই ঘটনার কথা। ওই সময় সেখানে যোগদের সাথে আদিও আসে। সে মূলত জঙ্গলের ওই মৃত পশুদের কথা জানার পরই গ্রামে এসেছিল। আর এখন তো সে পুরোপুরিভাবে নিশ্চিত যে ওই জিনই ফিরে এসেছে। সে এখানে যোগকেও লক্ষ্য করে। তবে যোগো তার দিকে গুরুত্ব না দিয়ে বরং বাড়িতে ফিরে যায়, কেননা সে ল্যানি কোথায় আছে এটা চেক করতে চাইছিল। বাড়িতে ফিরে সে দেখতে পায় ল্যানি তো তার ঘরে ঘুমিয়ে আছে। তখনই ল্যানির মা তার কাছে আসে। সে এতে করে ভয়ানকভাবে চমকে যায়। সে যেন পদে পদে ভয় পাচ্ছিল। ল্যানির মা বলে ল্যানি স্কুল থেকে এসে এইভাবেই শুয়ে আছে। সে নিজেও কিছুটা বিশ্রাম নিতে চায়। গতরাতে তার একটুও ঘুম হয়নি। একথা বলে ল্যানির মা বিশ্রাম নিতে যায়। তবে যোগো সেখান থেকে যেতেই আমরা লক্ষ্য করি ল্যানি তো বিছানায় উঠে বসে আছে এবং ভয়ানকভাবে যোগোর দিকেই তাকিয়ে আছে। এদিকে যোগো সোফায় মাথা রাখতেই তার ঝিমুনির মতো আসে। সে ঘুমিয়ে পড়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই ফিসফিস করে তাকে কেউ যেন ডাকতে থাকে। চোখ মেলতেই ল্যানির ভয়ানক রূপ দেখে তার ঘুম ভেঙে যায়। ভয়ে তার অবস্থা খারাপ ছিল। এরই মাঝে ল্যানির মা সেখানে আসে এবং যোগোকে কিছু পার্সেল দিয়ে আসার জন্য বলে। যোগো তৈরি হয়ে প্যাকেটগুলো নিয়ে বেরিয়ে পড়ছিল। তখন তাকে অদ্ভুত ভঙ্গিতে বিদায় জানায় ল্যানি এবং মস্করার ছলে বলে সে মাগরিবের আগে ফিরতে পারবে তো। তার কণ্ঠে ছিল এক ভয়ানক রহস্য। এখন এক আঙ্কেলের সাথে সে রওনা দেয়। যাওয়ার সময় সে লক্ষ্য করে ল্যানি তার দিকে ভয়ানকভাবে তখনও তাকিয়ে আছে। এরই মাঝে কয়েকজনকে সে লক্ষ্য করে যারা কিনা ছুটে কোথাও একটা যাচ্ছে। ল্যানির মায়ের সাথেও তারা কথা বলে। আমরা বুঝতে পারি গতদিনের ঘটনার পর থেকে যা কিছু ঘটছে তাতে গ্রামের সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল।
তাই তো সকলে এখন ছুটাছুটি শুরু করে দিয়েছিল তাদের বাচ্চাদেরকে সন্ধ্যার আগে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য। পুরো গ্রামে যেন এক ভয়ানক আতঙ্ক। যেসব বাচ্চারা যেতে চাইছিল না তাদের বাবা মা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আনাস নিজেও এই ঘটনা নিয়ে বেশ ভীত ছিল, তাই সে তার এক বন্ধু অ্যান্টনকে কল করে। আনাস তাকে সাবধানে থাকতে বলে। ল্যানি বলেছিল আজ মাগরিবের সময় তাদেরকে নিয়ে যাবে, তবে অ্যান্টন এসবে বিশ্বাস করে না। তার মতে তার কিছুই হবে না। ততক্ষণে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তাদের নামাজের সময় হয়ে যায়। অ্যান্টন ফোনটা কেটে দেয়। তখনই অ্যান্টনের ঘরের দরজায় কেউ যেন জোরে জোরে কড়া নাড়তে থাকে। দরজা খুললেই দরজার বাইরে কাউকে দেখা যায় না। সে আবারও দরজাটি বন্ধ করে দেয়। এবার আমরা তার ঘরের জানালাগুলোতে ওই হারিয়ে যাওয়া ছেলেদেরকে দেখতে পাই। এটা যেন তারা ছিল না, বরং তাদের এক একটা ভয়ানক রূপ, যে ব্যাপারে লক্ষ্য না করে অ্যান্টন ভেতরের দিকে চলে যায়। তখনই সে তার সামনে অ্যান্ডোকে দেখতে পায়, যে কিনা ভয়ানকভাবে নিজের ঘাড় ঘোরায়। তখনই অ্যান্টন তার পেছনে বাকি ছেলেদেরকেও দেখতে পায়। তাদের সবার চোখগুলো সাদা, শরীরে রক্ত লেগে আছে। ভয়ানক এক হাসি যেন সকলের মুখে। এভাবেই সকলে হামলে পড়ে অ্যান্টনের উপর। অ্যান্টনের বাবা অ্যান্টনকে যখন নামাজ পড়তে যাওয়ার জন্য ডাকতে আসে, তখন সে ঘরে কাউকেই দেখতে পায় না। অ্যান্টনও গায়েব হয়ে গিয়েছিল। এদিকে আমরা আনাসকে দেখতে পাই। সে খুবই চিন্তিত এবং ভীত ছিল, তাই সে এবার দিওকে ফোন দিতে থাকে তাকে সাবধান করতে। তবে দিও তখন নামাজে থাকায় তার কল রিসিভ করতে পারে না। ততক্ষণে ওই ছেলেগুলো এবার তার কাছেও পৌঁছে গিয়েছিল। সে অ্যান্ডোকে দরজার বাইরে দেখতে পায় এবং আরো বেশি ভয় পেয়ে যায়। অ্যান্ডো তার নাম ধরে ডাকে, আর এরপর তার উপর হামলা করে অন্যান্য ছেলেরা। ততক্ষণে দিও নামাজ শেষ করে ফোন রিসিভ করেছিল। তবে আনাস তো তখন মহাবিপদে। সে শুধুমাত্র চিৎকার করছিল এবং ওই সকল ছেলেদের নাম নিচ্ছিল যারা কিনা জঙ্গলে গায়েব হয়ে গিয়েছিল, যা শুনে দিও অনেকটা চিন্তিত হয়ে পড়ে আনাসকে নিয়ে। এদিকে আনাসের উপর আক্রমণ করে ওই ছেলেগুলো তাকেও নিজের সাথে করে নিয়ে যায়। দিও যখন বন্ধুর বিপদ আজ করতে পেরে দ্রুত সেদিকে যাচ্ছিল, তখনই পথে তার সাথে দেখা হয় ইয়োগোর সাথে। ইয়োগোর আঙ্কেল তাকে এই সন্ধ্যার সময় একা ছাড়তে চায় না, তবে ইয়োগো তার কোনো কথাই শোনে না, কেননা সে আনাসকে সাহায্য করতে চাইছিল। তাই সে দ্রুত দিওর সাথে সেখান থেকে পালিয়ে যায়। তারা দুজন আনাসের বাড়িতে যেতে থাকে। তবে আনাসের বাড়ির কাছাকাছি যেতেই তাদের হারিয়ে যাওয়া বন্ধুরা তাদের সামনে চলে আসে। সবাই যেন পুরোপুরিভাবে পাল্টে গিয়েছিল। তাদেরকে দেখে কোনো মানুষ বলে মনে হচ্ছিল না। তারা সকলে ছিল ওই জিনের বশে। চোখগুলো সাদা, শরীরে রক্ত। ভয়ানক এক হাসি তাদের সকলের মুখে। আর এভাবেই তারা এগোতে থাকে তাদের দুজনের দিকে। তারা দুজনেতে করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এরই মাঝে একটা দা হাতে নিয়ে ঘরের চাল থেকে ইন্ডো তাদের সামনে লাফিয়ে পড়ে। প্রাণ বাঁচানোর জন্য দুই বন্ধু প্রাণপণে ছুটতে আরম্ভ করে। পেছন পেছন ওই ছেলেগুলো হাতিয়ার নিয়ে তাদের পিছু করছিল। তারা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে কিছুই জানে না। যে কোনো মূল্যে তাদের প্রাণ বাঁচাতে হবে। তাদেরকে ধরতে না পারলেও রাস্তায় যাদেরকেই পাচ্ছিল ওই ছেলেগুলো তাদেরকে নির্মমভাবে হত্যা করছিল। গ্রামবাসী যারাই বাচ্চা দুটোকে সাহায্য করতে আসছিল তারাই প্রাণে মারা যাচ্ছিল। এক পর্যায়ে দিও এবং ইয়োগোর মনে হয় তারা যেন বাঁচতে পারবে না। এরই মাঝে সামনে তারা আদির গাড়ি দেখতে পায়। আদি এখানে তাদেরকে বাঁচানোর জন্য এসেছিল। কোনো মতে তারা আদির গাড়িতে উঠে বসে, যার ফলে তখনকার মতো আদি তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদেরকে না পেয়ে এবার ওই ছেলেগুলো চলে যায় আনাসের কাছে। হ্যাঁ, আনাস তখনও মারা যায়নি। আনাস এবং তার বন্ধুদেরকে এক স্থানে আহত করে ফেলে রেখেছিল ওই ছেলেগুলো। আনাস এন্ডো সহ বাকি ছেলেদেরকে নিজের সামনে দেখে হুঁশ ফেরানোর চেষ্টা করছিল। এন্ডো এসে তার উপর হামলা করতেই যাবে, এমন সময় সেখানে পেছন থেকে গুনগুনানি গান শোনা যায়। এন্ডো থেমে যায় এবং এক ভয়ানক হাসি দিয়ে সামনে থেকে সরে যায়। দেখা যায় সেখানে ল্যানি এসেছে। সে গান গাইতে গাইতে সামনের দিকে এগোচ্ছে। আমরা বুঝতে পারি এই সব কিছুর প্রধান ছিল ল্যানি। তার ভেতরেই ছিল ওই জিনের বাস। এক সময় সে থমকে দাঁড়ায়। তার পেছন থেকে ওই ভয়ানক জিন বেরিয়ে আসে, আর এভাবেই শূন্যে ভাসতে ভাসতে সে উপরে উঠে যায়। প্রচন্ড ভয় পেয়ে আনাস চিৎকার করতে আরম্ভ করে। দৃশ্য চলে যায় আদির কাছে। আদি তাদের দুই বন্ধুকে একটা নিরাপদ জায়গায় নিয়ে এসেছিল।
সে তাদের কাছে জানতে চায় ওই দিন সন্ধ্যার সময় তারা কোনো কুকথা বলেছিল কিনা বা কাউকে অভিশাপ দিয়েছিল কিনা। ইয়োগোর মনে পড়ে যায় ওই সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় তাদের 7 জনের সাথে যাদের ঝগড়া হয়েছিল তাদেরকে গালমন্দ করছিল এবং অভিশাপ দিচ্ছিল, অর্থাৎ আনাস এবং দিওর পুরো টিমকে। ফলে আদি বুঝতে পারে যে এভাবেই জিন মূলত তাদের প্রতি আকর্ষিত হয়েছে। সে নিজেও এই কাজ করেছিল 20 বছর আগে তার বন্ধু সামারের সাথে। সন্ধ্যার সময় সামার তার শিক্ষককে অভিশাপ দিচ্ছিল, গালমন্দ করছিল, যার ফলে ওই জিন আকর্ষিত হয়ে পড়ে এবং তাকে পজেস করে নেয়। প্রথমেই খুন হয় তারা যাকে অভিশাপ দিয়েছিল সেই শিক্ষিকা, আর এরপর সামার এত বেশি ভয়ানক হয়ে ওঠে যে সে নিজের ভাইকে পর্যন্ত খুন করে। শেষমেশ সে নিজেও শেষ হয়ে যায়। এই সব কিছুর পেছনে যে ভয়ানক জিন রয়েছে তার নাম হলো উম্মু সিবিয়ান। সামারের পর এই জিন তাকেও বশ করতে চেয়েছিল, তবে তার বন্ধু আয়ুর কারণে সেদিন তাকে বশ করতে পারেনি, সে বেঁচে গিয়েছিল। 20 বছর আগের এই সকল ঘটনা শুনে দিও এবং ইয়োগো দুজনই অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে তারা কত বড় বিপদে পড়ে গিয়েছে। এভাবেই ওই রাতটা কেটে যায়। ফজরের আজান দেয়। ভোরে এক গ্রামের লোক বাজারে যাওয়ার সময় রাস্তায় ওই ছেলেগুলোর মৃত লাশ দেখতে পায়। ফলে সে ভয়ে চিৎকার করে সকলকে জড়ো করে। গ্রামের সবাই বাচ্চাদের লাশ দেখে হতভম্ব হয়ে যায়। এখানে মূলত দিওর টিমের সকলে মরে পড়েছিল, কারণ তাদের উপরই ওই সন্ধ্যায় অভিশাপ দেওয়া হয়েছিল। দিও কোনো মতে গতরাতে বেঁচে গিয়েছে। আপাতত সে ইয়োগোর সাথে একটা বেঞ্চে ঘুমিয়েছিল। ইয়োগোর ঘুম ভাঙে একটা ফোন কলে, যেখান থেকে সে জানতে পারে তার বন্ধুদের মৃত্যুর ব্যাপারে। এটা জানার পর দিও এবং সে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আদি যখন খাবার নিয়ে তাদের কাছে আসে এবং এইসব ব্যাপারে জানতে পারে, তখন সে বুঝতে পারে এই জিন অনেক ভয়ানক আকার ধারণ করেছে। এখন তাকে আটকানো কঠিন হয়ে যাবে। ফলে তারা দ্রুত আর দেরি না করে গ্রামের দিকে চলে যায়। এক স্থানে সকল বাচ্চাদেরকে কবর দেওয়ার জন্য তৈরি করা হচ্ছিল। ছেলেগুলোর বাবা মা প্রচন্ডভাবে ভেঙে পড়েছিল। সেই সাথে পুরো গ্রামবাসী যেন এক ভয়ের মধ্যে ছিল। এদিকে ল্যানির মা চিন্তিত ছিল ইয়োগোকে নিয়ে। আদিও সেখানে চলে আসে। সে দূর থেকে যখন কবর দেওয়ার এই দৃশ্য দেখছিল, তখন ল্যানি তাকে লক্ষ্য করে। সে যেন দূর থেকেই আদিকে চিনে ফেলে, আর এরপর সে সিকিউরিটি গার্ডের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। পরক্ষণেই দেখা যায় সে আদির পাশে চলে এসেছে। সে তাকে বলে যে সে তাকে চিনতে পেরেছে। সে তার কথা এখনো ভোলেনি। আদি তার সবথেকে স্পেশাল হোস্ট ছিল। সে এখন কেনই বা এখানে এসেছে? সে যদি এই বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আসে তাহলে অনেক দেরি করে ফেলেছে। আদি বলে সে তাকে শেষ করতে এসেছে। সে এখন আর আগের মতো ছোট নেই। এখন সে তাকে শেষ না করে এখান থেকে যাবে না। ল্যানি বলে সে কিছুই করতে পারবে না, শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবে যে কিভাবে সব কিছু শেষ হবে, ঠিক যেভাবে 20 বছর আগে তার গ্রামের সব শেষ করেছিল সে। এই ধরনের হুমকির কথা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। ওই সময় আমরা আদির দৃষ্টিতে ওই জিনকে দেখতে পাই। মূলত আদি সেখানে ল্যানিকে নয়, বরং ওই জিনকে দেখছিল। আদি ভয় পেলেও নিজেকে সামলে নেয়। তাকে এখন শক্ত হতে হবে। সে দিও এবং ইয়োগোর কাছে যায় এবং তাদেরকে দ্রুত ইয়োগোর বাড়িতে যেতে বলে। সে কিছু তাবিজ দিয়ে বলে ল্যানির ঘরের আশেপাশে ঝুলিয়ে দিতে, যাতে করে ল্যানি ঘর থেকে বের হতে না পারে। জিনটিও সেখানে আটকে যাবে এবং সে গিয়ে জিনটিকে তাড়াবে। তারা দুই বন্ধু বাড়িতে চলে যায়। দ্রুত তারা বাড়ির বিভিন্ন স্থানে ওই তাবিজ ঝোলাতে থাকে। তবে ল্যানির ঘরে এই তাবিজ ঝোলানোর আগেই সেখানে ল্যানির মা এবং ল্যানি চলে আসে, যাদেরকে দেখে তারা থমকে যায়। এদিকে ল্যানির মা তাদের দুজনকে জীবিত দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে। সে ভেবেছিল অন্য ছেলেদের সাথে এই দুজনও হয়তোবা মারা গিয়েছে। এরই মাঝে ল্যানি ওই তাবিজের কারণে কষ্ট পেতে আরম্ভ করে। তার ভেতরে জিনের কষ্ট হচ্ছিল, তাই সে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। এই চিৎকারের তেজ কেউ সহ্য করতে পারে না। এমন সময় আদি এসে সেখানে পৌঁছায়। তবে তাকে ভেতরে ঢুকতে দেখছিল সিকিউরিটি গার্ড এবং বাকি দুজন গ্রামবাসী। তারা যেন আদির জন্যই অপেক্ষা করেছিল। আদি ভেতরে গিয়ে ল্যানির মাথায় দুরুদ পড়া একটা কাপড় ঠেকায়। সে এখানে দোয়া কালাম পড়ার চেষ্টা করছিল যাতে করে ল্যানির ভেতরকার জিন বেরিয়ে যায়। তবে তার আগেই সিকিউরিটি গার্ড এবং ওই দুজন লোক এসে আদিকে চেপে ধরে। ল্যানি দ্রুত নিজেকে মুক্ত করে নেয় এবং বলতে থাকে আদি সে ব্যক্তি যে কিনা সকল বাচ্চাদেরকে নিজের বশে নিয়ে রেখেছে এবং সকলকে হত্যা করছে।
ইয়োগো এবং দিও সত্যিটা বলতে চেয়েও পারে না, কেননা ল্যানির মতে আদি তো তাদেরকেও বশে নিয়ে রেখেছে। মূলত গোরস্থানে থাকাকালীন ল্যানি আগে থেকেই এই সিকিউরিটি গার্ডকে এইসব কথা বলে রেখেছিল, যাতে করে এইভাবেই গ্রামবাসীদেরকে দিয়ে আদিকে সে আটকাতে পারে। আদিও বুঝতে পেরেছিল যে সে চাইলেও নিজেকে এখন ছাড়াতে পারবে না, তাই সে দ্রুত দিও এবং ইয়োগোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারাও দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। এদিকে সন্ধ্যা নেমে এসেছিল। গ্রামবাসীরা যখন জানতে পারে যে ওই লোকটি ধরা পড়ে গিয়েছে যে বাচ্চাদেরকে খুন করছে, তখন গ্রামের সকলে একত্রিত হয় ল্যানির বাড়িতে। তারা ভেতরে গিয়ে এখনই আদিকে শেষ করে দিতে চাইছিল, তবে সিকিউরিটি গার্ড এবং ওই দুইজন লোক এখানে ভেতরে আদিকে পাহারা দিচ্ছিল, যাতে করে গ্রামবাসীরা পুলিশ আসার আগে তার কোনো ক্ষতি করে না ফেলে। সেখানে ল্যানির মাও ছিল, তবে ল্যানি ছিল না। ল্যানি তো গিয়েছিল গ্রামের মসজিদে। সেখানে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই সে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, আর এরপর নিজে চলে যায় মাইকের কাছে। এদিকে আদি এখানে নিজের গ্রামের নাম বলতেই সিকিউরিটি গার্ড হতভম্ব হয়ে যায়, কেননা এটা তো তারই গ্রাম ছিল। আর আদির গল্প ছোট থেকে শুনেই সে বড় হয়েছে। 20 বছর আগে তার বাবাই আদিকে সাহায্য করেছিল, তাই সে এখানে ওই সিকিউরিটি গার্ডকে বোঝানোর চেষ্টা করে যে সমস্যা তার মধ্যে নয়, বরং ল্যানির মধ্যে। এরই মাঝে ল্যানির কণ্ঠে গুনগুন করে গান শোনা যায়, যা সে মসজিদের মাইকে গাইছিল। এই গানের মাধ্যমে মূলত সে বাচ্চাদেরকে খেলার জন্য বাইরে আসতে বলছিল, যা শুনে গ্রামবাসীরা চমকে ওঠে। সেই সাথে বাচ্চারা যেন হিপনোটাইজড হয়ে যায়। তারা মন্ত্রমুগ্ধের মতো বাইরে বেরিয়ে যায়। কেউ বাচ্চাদেরকে আটকাতে পারে না, কেউ আটকাতে গেলেই উল্টো বাচ্চারা তাদের উপর হামলা করে। প্রত্যেকটি বাচ্চা যেন শব্দ শুনে পোজেস হয়ে গিয়েছিল। গ্রামে সাড়া পড়ে গিয়েছে, কোনো বাড়িতে বাচ্চা নেই, সবাই কোথায় যেন চলে গিয়েছে। ল্যানির মাও এখানে তার মেয়ের কণ্ঠ শুনে চিনে ফেলে। এদিকে আদি বারবার বোঝানোর চেষ্টা করে এটা ল্যানির কণ্ঠ, অনেক দেরি হওয়ার আগেই তাকে মুক্ত করে দিতে, যাতে করে সে সবটা সামলে নিতে পারে। তবে সিকিউরিটি গার্ড এমনটি করবে তার আগেই সেখানে ওই বাচ্চারা পৌঁছে যায়, অর্থাৎ এন্ডো সহ যে বাচ্চাগুলো জঙ্গল থেকে গায়েব হয়েছিল। তারা তখন সিকিউরিটি গার্ড এবং আদি সহ ওই দুইজন লোকের উপর হামলা করতে যায়। আদি দ্রুত দরজা বন্ধ করতে বলে। এই সুযোগে সিকিউরিটি গার্ড আদির হাত খুলে দেয়, তবে তারা হাজার চেষ্টা করেও ওই দরজা আটকে রাখতে পারে না। কিছু সময়ের মধ্যেই ওই 6 জন ছেলে দরজা ভেঙে ফেলে এবং হামলে পড়ে তাদের উপর। তারা এক এক করে ওই 6 জনের সাথে লড়াই করতে থাকে। আদি সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, যাতে করে সে ওই বাচ্চাদেরকে বাঁচাতে যেতে পারে। তবে পোজেস হওয়া একটা বাচ্চা তখনও তার পিছু করছিল। সে কোনো মতে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। আর এরপর সে মনে করতে থাকে যে সে কিভাবে ওই বাচ্চাদেরকে বাঁচাবে। তার মনে পড়ে যায় ল্যানি তাকে ওই গোরস্থানে থাকাকালীন বলেছিল যে সে সব বাচ্চাদেরকে মেরে ফেলবে এখানেই, অর্থাৎ সে ওই গোরস্থানের কথা বলেছিল। ফলে আদি বুঝতে পারে যে তাকে এখন ওই গোরস্থানেই যেতে হবে। সে দ্রুত সেদিকেই রওনা দেয়। আমরা দেখতে পাই সত্যি গ্রামের সব বাচ্চারা আস্তে আস্তে করে পৌঁছে গিয়েছিল ওই গোরস্থানে, যেখানে তাদের সকলের চোখ ছিল সাদা। তাদের মধ্যে ইয়োগো এবং দিও ছিল। হাত তুলে ল্যানি তাদেরকে ডাকছিল, যে কিনা হাওয়ায় ভাসছিল। তার পেছনে ছিল ওই জিন, যে ল্যানিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছিল। সেই সাথে বাচ্চাদেরকে ডাকছিল একটা ঝিলের কাছে। এটা গোরস্থানের কাছেই ছিল। হয়তোবা এই ঝিলের পানিতে ফেলে সে ওই বাচ্চাদেরকে মেরে ফেলতে চাইছিল। অন্যদিকে অন্য 6 জন বাচ্চার সাথে সমান তালে লড়াই করে যাচ্ছিল ওই 3 জন ব্যক্তি। আদি জানত ওই 3 জন সহ গ্রামের সকলকে বাঁচানোর একটাই উপায়, আর সেটা হলো ওই জিনকে হারানো। তাই সে ওই গোরস্থানে পৌঁছে যায় এবং জিনের সামনে গিয়ে দাঁড়ায়। সে এবার আর ভয় পায় না। সে জিনকে বলে সে চাইলে বাচ্চাদেরকে মেরে ফেলতেই পারে, তবে ল্যানি তো কোনো দোষ করেনি। সে ল্যানিকে যেন ছেড়ে দেয় এবং তার শরীরকে নিজের বশে নিয়ে নেয়। জিন এতে করে বরং খুশিই হয়, কেননা আদি তার সব থেকে ফেভারিট হোস্ট ছিল, যাকে এখন সে চাইলেও কাবু করতে পারবে না। যেহেতু আদি বড় হয়ে গিয়েছে, সেই সাথে সে যদি নিজে থেকে সম্মতি না দেয়। আদি এখানে জিনকে বিশ্বাস করায় যে তার বন্ধুরা মারা যাওয়ার পর থেকে সে ধুকে ধুকে বেঁচে আছে। এমন বাঁচার কোনো মানেই হয় না, তাই সে নিজের আত্মাকে উৎসর্গ করছে। যা শুনে এবার জিন ল্যানিকে নিয়ে হাওয়া থেকে নিচে নেমে আসে। ল্যানি আদির সামনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে। জিনটি তখন আদির সামনে যায় এবং আদি তার হাত ধরে।
সাথে সাথে এবার জিনটি প্রবেশ করে আদির শরীরে। আদি তখন প্রচণ্ড ছটফট করতে থাকে, তার ভীষণ কষ্ট হচ্ছিল। তবে এত কষ্টের মধ্যেও সে খুশি ছিল, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। এই অবস্থাতেই সে নিজের উপর নিয়ন্ত্রণ নেয় এবং আজান দিতে শুরু করে। আজানের এই মিষ্টি ধ্বনির কারণে আস্তে আস্তে করে সকলের এই বশ কাটতে আরম্ভ করে। সব বাচ্চারা আস্তে আস্তে করে স্বাভাবিক হতে শুরু করে। সেই সাথে ওই 6 জন বাচ্চাও ছটফট করতে থাকে। যেহেতু জিন তার মধ্যেই ছিল, তাই সে জিনকে আটকে রেখে এই আজান দিচ্ছিল, আর এ কারণেই জিন দুর্বল হয়ে তার আসর হারিয়ে ফেলেছিল। সব বাচ্চারা একে একে জ্ঞান হারায়, সবাই মাটিতে লুটিয়ে পড়েছিল। তবে সম্পূর্ণভাবে পজেস হয়ে যাচ্ছিল আদি। তবে সে কিছুতেই চাইছিল না ওই জিন তাকে পজেস করে নিয়ে মানুষের কোনো ক্ষতি করুক বা এই বাচ্চাদের কোনো ক্ষতি হোক। তাই সে এখানে তার পরিকল্পনার সর্বশেষ ধাপে যায়, আর তা হলো আত্মবলিদান। সে ওই ঝিলের কাছে যায় এবং পানিতে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই সে নিজেকে শেষ করে দেয়। সেই সাথে ওই জিনের আসরেরও অবসান ঘটায়। গ্রামের সকলে বেঁচে যায়। ওই 6 জন বাচ্চা যেহেতু মারা গিয়েছিল না, তাই আস্তে আস্তে তারাও জ্ঞান ফিরে পায়। একে একে জ্ঞান ফিরে আসে গোরস্থানে থাকা ওই বাচ্চাদেরও। ইয়োগো এবং দিও তখনও পর্যন্ত ল্যানিকে দেখে ভয় পাচ্ছিল। তবে ল্যানির জ্ঞান ফিরতেই সেই ইয়োগোকে জড়িয়ে ধরে। সাথে সাথে তারা বুঝতে পারে যে ল্যানিও স্বাভাবিক হয়ে গিয়েছে। এভাবেই গ্রামটিকে বাঁচিয়ে নেয় আদি। সে 20 বছর আগে নিজের গ্রামকে বাঁচাতে পেরেছিল না, তবে এই আফসোস এখন আর তার নেই। সে এই ব্যাপারে একটা চিঠি আগে থেকেই লিখে রেখে গিয়েছিল আয়ুর জন্য, যে চিঠি পড়তে পড়তে আয়ু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। গ্রামের সকলে আয়ুর সাথে মিলে আদিকে সম্মান জানায় ওই ঝিলের পানিতে ফুল ফেলে। আদির জন্য কষ্ট হলেও আয়ুর মুখে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে যখন সে এখানে এই বাচ্চাদেরকে দেখতে পায়। আদি এখন এই গ্রামের জন্য একজন সুপার হিরো। তার জন্যই পুরো গ্রাম বেঁচে গিয়েছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটিও। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।